বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এখানে কি করছেন আপনারা? সামনে থেকে সরুন। দুজনেই প্রহরের দিকে তাকায়। কেমন আছো প্রহর? যারা আপনারা দুজন এখান থেকে গেলে খুশি হব। নাদিয়া বুঝতে পারে এই সেই যারা, যার জন্য উদয়ের আজ এই অবস্থা। নাদিয়া যারার মুখের দিকে ভালোভাবে তাকায়। ফর্সা, লম্বা, ছিমছাম গড়নের মেয়ে, পরনে ফিটিং প্যান্ট আর শার্ট। বডির প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ফিগার স্পষ্ট হয়ে উঠেছে। ফিটিং টি শার্টের উপর দিয়ে চুলগুলো ঘাড়ের একটু নিচ পর্যন্ত ব্রাউন কালার করা, মেকআপ দিয়ে ঠাসা মুখ, ভারী মেকআপের সাথে গাঢ় লাল লিপস্টিক দেওয়া, আগাগোড়া পুরোটাতে আধুনিকের ছোঁয়া। তবে নাদিয়ার কাছে যারাকে দেখতে ভালো লাগলো না, কেমন দৃষ্টিকটু আর বিশ্রী দেখতে লাগলো। নাদিয়া যারার দিক থেকে চোখ সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। এটা বোধহয় জারার হাজবেন্ড। দেখতেই কেমন লুচু লুচু টাইপের, কিভাবে যেন তাকিয়ে আছে নাদিয়ার দিকে। দেখতে অতটা হ্যান্ডসাম না, উদয়ের ধারে কাছে নাই এই ছেলে। উদয়ের মাঝে একটাই কমতি, সেটা হলো উদয় ঠিকভাবে হাঁটতে চলতে পারে না, এইটুকুই। নাদিয়া দৃষ্টি সরিয়ে নিয়ে আবারও উদয়ের দিকে তাকায়। উদয় এখনো নিচের দিকে তাকিয়ে আছে। প্রহর নিচের দিকে তাকিয়ে যারা আর হাজবেন্ডকে বারবার চলে যেতে বলছে, কিন্তু কে শুনে কার কথা? দুজনে ঠাই দাঁড়িয়ে আছে এখনো। যারা প্রহরের দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। এখনো ও বোধহয় হাঁটতে চলতে পারে না। ডান হাতটা আগের মতোই রয়েছে, পাশে স্টিকটা রয়েছে। শুকিয়ে গেছে আগে থেকে, তবে এ দেখতে আগে থেকেও হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যান্ডসাম হয়েছে তাতে কি, সেই তো পঙ্গু অক্ষমই রয়ে গেছে। একে বিয়ে করলে কি জীবন এতটা উপভোগ করতে পারবে? এই পঙ্গু অক্ষম উদয়ের সাথে কি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারত? নিজের চাহিদা পূরণ করতে পারত? হাজব্যান্ডের সাথে বিভিন্ন নাইট ক্লাবে ঘুরে বেড়ায়, নাচানাচি করে, বিভিন্ন পার্টি ইভেন্ট আরও কতভাবে লাইফ এনজয় করে। এসব কি উদয়ের সাথে থাকলে করতে পারতো? কখনোই না। উদয়ের সাথে বিয়ে হলে উদয়কে নিয়ে বিভিন্ন হসপিটালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হতো, সেবা যত্ন করতে হতো। লাইফ তো উপভোগ করতেই পারতো না। সারা জীবন উদয়ের পেছনে চাকরের মতো খেটে যেতে হতো। কেমন আছো উদয়? উদয় কিছু বলে না, মাথা তুলে তাকায়ও না। এই মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, মুখ দেখার ইচ্ছেও নেই উদয়ের। সেদিন হসপিটালের বেডে উদয় শুয়ে থাকলেও ঘুমিয়েছিল না। যারা কার সাথে ফোনে কি কথা বলেছিল সব শুনেছিল উদয়। তারপর থেকে রাগে ঘৃণায় যারার নামটাও স্মরণ করে না কখনো। সেদিন থেকেই ভুলে গেছে যারা নামের কেউ ছিল জীবনে। এতগুলো দিন পর এই নোংরা মেয়ে কেন এসেছে ওর সামনে? ইচ্ছে করছে লাথি দিয়ে সামনের দিকে সরিয়ে দিতে। কথা বলছো না কেন উদয়? তাকাও আমার দিকে। আপনারা জানতো এখান থেকে। বিরক্তি প্রকাশ করে কথাগুলো বলে প্রহর। আমি উদয়ের সাথে কথা বলছি। কিন্তু ব্রো আপনার সাথে কথা বলতে চাইছে না। প্রহর, এত যেতে বলো আমার সামনে থেকে। যারা বলে, হাঁটতে চলতে পারো না, কিন্তু তেজ কমেনি এখনো। চলছে বুঝি আমাকে না পেয়ে? যারা এমন কথা শুনে ফোঁস করতে শুরু করে দেয় উদয়। কিছু বলবে তার আগে প্রহর বলে, নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন আপনি? যে আপনাকে না পেলে জ্বলবে, আফসোস হবে। দেখতে তো পান্তনির মতন লাগে। মুখ সামলে কথা বলো প্রহর। আমি মুখ সামনেই কথা বলছি। আপনি না বললেন আপনাকে না পেলে আমার ব্রোর জ্বলবে নাকি? ব্রোর পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকান তো। যারা নাদিয়ার দিকে তাকায়। বোরখা হিজাব পরিহিত একটা মেয়ে, মুখে নিকাব বা মাস্ক নেই, দেখতে বেশ সুন্দরী আর কিউট। উনি আমার ভাবি, মিসেস উদয় চৌধুরী। মানে আমার ব্রো উদয় চৌধুরীর ওয়াইফ। দেখতে অনেক সুন্দরী আর কিউট না? আপনার থেকেও বেশি কিউট। ভালোভাবে তাকিয়ে দেখুন। কি ভাই, আপনার বউর থেকে আমার ব্রোর এর বউ বেশি সুন্দরী আর কিউট না? কিন্তু তোমার ভাবির থেকে আমার বেবি বেশি হট। তো যান না, আপনার বেবির হাটে জল পুড়ে ছাই হয়ে যান। আপনার বেবি তো আবার বেশি হট। পারলে আরো কয়েকজনকে নিয়ে চলুন। এখন সরুন আমাদের সামনে থেকে। শুধু শুধু বিরক্ত করছেন কেন? যারা নাদিয়ার দিকে তাকিয়ে বলেন। তুমি কি দেখে উদয়কে বিয়ে করলে? দিয়া যারার দিকে তাকায়। একে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটাকে কেন নষ্ট করছো? আমার জীবন নিয়ে আপনাকে চিন্তা করে চুল পাকাতে হবে না। আমার জীবন নষ্ট হয়েছে নাকি আগের থেকে ভালো হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। ওর সাথে থাকলে তুমি জীবনেও সুখী হবে না। ওনার সাথে থাকার পর থেকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সুখী দিন কাটিয়েছি। উদয় জীবনেও তোমাকে মানসিক শারীরিক সুখ দিতে পারবে না। নাদিয়া অবাক হয়ে তাকায়। এটা কেমন কথা?
উদয় প্রহর দুজনেই রেগে তাকায় যারার দিকে। ওদের রেগে তাকাতে দেখে যারা মনে মনে পৈশাচিক আনন্দ পায়। ওকে কতক্ষণ ধরে অপমান করা উদয়কে দেখে এসেছিল কাটা ঘায়ে নুনের ছিটা দিতে, কিন্তু উল্টো নিজেই অপমানিত হচ্ছিল এতক্ষণ ধরে। লাস্টবার যখন উদয়ের সাথে দেখা হয়েছিল, কথা বলতে গেলে সকলের সামনে ওকে ইগনোর করে চলে গিয়েছিল। কতগুলো মানুষের সামনে অপমানিত হয়েছিল সেদিনেরই প্রতিশোধ নিতে এসেছে আজ। যারা আপনারা দুজন এখান থেকে যান। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে প্রহর। নির্লজ্জ যারা বলে, কেন, এটা কি তোমার বাবার বাড়ি নাকি যে তোমার কথা শুনে আমাদেরকে চলে যেতে হবে? প্রহর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। এটা হসপিটাল না হলে খবর ছিল এই দুজনার। হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করছে না। যারা আবারও নাদিয়ার দিকে তাকায়। তুমি শুধু শুধু নিজের জীবনটা কেন নষ্ট করছো এই মঙ্গল ছেলেটাকে বিয়ে করে? সামনে তো তোমার একটা ব্রাইট ফিউচার ছিল, একে বিয়ে করে কেন নিজের ফিউচারটাকে অন্ধকারে নিলে? নাদিয়া যারার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। এর আগে উদয়ের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে। উদয়ের রাগ সম্পর্কে অবগত নাদিয়া সেই বিয়ের দ্বিতীয় দিন থেকেই দেখে এসেছে রাগী উদয়কে। বাবা মা পর্যন্ত রাগের শিকার হয়েছে। সেখানে এই মেয়ের এত কথা শোনার পরেও কিভাবে রাগ কন্ট্রোল করে বসে আছে। নাদিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, নিজের জীবন নষ্ট করলেও অন্যের জীবন নষ্ট করিনি আমি। নিজের ব্রাইট ফিউচার অন্ধকারে নিলেও নিজের ব্রাইট ফিউচারের জন্য অন্যের ব্রাইট ফিউচার অন্ধকারে ঠেলে দেইনি। আমি এক পঙ্গু ছেলেকে বিয়ে করলেও আমার জন্য কোনো ছেলে স্ট্রোক করে পঙ্গু হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থাকেনি। নাদিয়ার কথা শুনে যারা চোখ মুখ ভোতা হয়ে যায়। প্রহর মনে মনে খুশি হয়। উদয় চোখ তুলে নাদিয়ার দিকে তাকায়। ভালো কথা বললাম, তোমার ভালো লাগছে না? আমার ভালো আপনাকে না ভাবলেও চলবে। আমার ভালো ভাবার জন্য আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আমার পুরো শ্বশুর বাড়ি আছে আমার ভালো ভাবার জন্য। আপনি না ভাবলেই বরং আমি বেশি খুশি হব। এখন হাঁটুন এখান থেকে। নাদিয়ার খোঁচা মারা কথা শুনে যারা রাগ বেড়ে যায়। এসেছিল কি করতে আর হচ্ছে কি? অপমান করতে এসে নিজে অপমানিত হচ্ছে। যারা উদয়ের দিকে তাকায়। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি তোমাকে বিয়ে না করে কেন অন্য একটা ছেলেকে বিয়ে করেছি তাই। কিন্তু কি বলো তো, তোমাকে বিয়ে করে সারা জীবন এভাবে তোমাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ডক্টরের কাছে দৌড়াতে পারতাম না আমি। সেখানে তোমার উচিত আমার খেয়াল রাখা, আমার যত্ন করা, আমাকে নিয়ে হাসপাতালে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করা। সেখানে এই সব কিছু করতে হতো আমাকে তোমার জন্য, যা আমি কোনো দিন করতে পারবো না। তোমাকে বিয়ে করলে কোনোদিন শারীরিক মানসিক সুখ পেতাম না আমি। একটু থামে যারা। উদয় রাগে ফোঁস করছে। উদয় কি আরো রাগানোর জন্য আবারও বলে, এই দেখো না, যেখানে তোমার উচিত তোমার বউকে ডাক্তারের কাছে আনা, সেখানে তোমার বউ তোমাকে নিয়ে এসেছে। আর আমাকে দেখো, আমাকে ডক্টর দেখানোর জন্য নিজের সব কাজ ফেলে আমার সাথে হাসপাতালে এসেছে ইমন। জানো কেন ডক্টরের কাছে এসেছি আমরা? আমি প্রেগনেন্ট, মা হব আমি। তোমাকে বিয়ে করলে কোনোদিন মা হতে পারতাম কিনা কে জানে, হয়তো বা সারা জীবনই ভার্জিন থাকতে হতো। মা হওয়া তো দূরের কথা। খোঁচা দিয়ে বলে শেষের কথাগুলো। তার মধ্যে আবার উদয়ের পুরুষত্ব নিয়ে কথা বলেছে। ভয়ঙ্কর রকমের রেগে যায় উদয়। বিয়ে করেছো কতদিন হয়েছে? এখন অবধি একবারও? প্রহর ধমক দিয়ে বলে, এই মেয়ে, এখান থেকে যেতে বলছি, কথা কানে যায় না? স্পেশালভাবে শোনাতে হবে নাকি? তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে তো বলিনি কিছু। তা বউকে এতদিনে একটা চুমু খেতে পেরেছো নাকি সেটারও মুরদ হয়নি? চুমু খেতে হলেও তো বউয়ের কাছে যেতে হবে, সেই মুরদও তো নেই তোমার। চুমু খেতে হলেও বউকে তোমার কাছে আসতে হবে। এত সময় পর এবার মুখ খুলে উদয় দাঁতে দাঁত চেপে বলে, আমার মরদ আছে কি নেই সেটা জানতে হলে এক রাত আমার বাড়িতে গিয়ে আমার সাথে কাটিয়ে আসবেন, তাহলে জানতে পারবেন আমার মরদ কতটুকু। আর আপনার মতো পচা নষ্ট নর্দমাকে ছোঁয়া তো দূরের কথা, তাকাতেও রু যদি বাঁধে আমার। এই লোকটা কীভাবে যতগুলো দিন ধরে আপনার মতো নষ্ট পচা দুর্গন্ধযুক্ত নর্দমার সাথে থাকিয়ে রাত কাটায়? উদয়, ওই নষ্ট মুখে আমার নাম নিয়ে আমার নামটা অপবিত্র করবেন না দয়া করে। এই লোক, আপনার নষ্ট ডাস্টবিনটাকে এখান থেকে নিয়ে যান তো। তোমার সামনে উদয় আমাকে এইসব বলছে, তুমি কিছু বলছো না কেন ইমন? ইমন রেগে তেড়ে আসে উদয়ের দিকে। তোর এত বড় সাহস, তুই আমার বেবিকে এসব বলিস? উদয় নিজের বাম পাটা তুলে ইমনের মেন সুইচে কিক মারে। সাথে সাথে ইমন চিৎকার করে নিচে বসে পড়ে। গেছে বোধহয় গলে। ইমনের অবস্থা দেখে এবার তেড়ে আসে যারা। উদয়ের কলার চেপে ধরবে তার আগে উদয় নিজের ডান হাত তুলে সজোরে চড় বসায় যারার গালে। এক চড় খেয়ে যারা গিয়ে পড়ে ইমনের উপরে। আর রাগে সাপের মতো ফুসফুস করছে উদয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কি করে ফেলছে নিজেও জানে না। প্রহর হা করে ভাইয়ের ডান হাতের দিকে তাকিয়ে আছে। যে হাত তুলতে হিমশিম খেতে হয় সেই হাত দিয়ে এত জোরে চড় মারল।
এত মিরাকেল ঘটে গেল। নাদিয়া তাকিয়ে আছে যারা আর ইমনের দিকে। যারার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। আহারে কত জোরে চড় মেরেছে। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয়ের এমন অবস্থা যে এখন যদি উঠতে পারতো তাহলে দুজনের কি অবস্থা করতো নিজেও জানে না। হাঁটতে চলতে পারি না, তাতে তোদের দুজনের এই অবস্থা। যদি হাঁটতে চলতে পারতাম তাহলে তোদের দুজনের কি অবস্থা হতো কল্পনা করতে পারবি না। ইতিমধ্যে আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ইমনের চিৎকার শুনে নার্স, ডক্টর, ওয়ার্ড বয় চলে এসেছে। তারা ভেবেছে হয়তো কোনো সিরিয়াস রোগী এসেছে। এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে ইমন। ওর উপরে এখনো পড়ে আছে যারা। আশেপাশে সকলের দিকে তাকায় যারা। সোজা হয়ে বসে নাকা কান্না কেঁদে বলে, আপনারা দেখলেন তো এই লোকটা আমার হাজব্যান্ডকে কিভাবে মারলো। আমি একজন প্রেগনেন্ট মেয়ে, আমি প্রতিবাদ করতে গিয়েছি বলে আমাকে ও চড় মেরে ফেলে দিল। বলেই কান্না করতে শুরু করে। যারার কথা শুনে অনেকে তেড়ে আসে উদয়ের দিকে। নাদিয়া উদয়ের সামনে দাঁড়ায় ঢাল হয়ে, হাত উঁচু করে বলে, দাঁড়ান আপনারা, একজনের কথা শুনলে তো হবে না, আমাদের কথাও শুনতে হবে। কি বলবেন আপনারা? ওই লোকটা একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে কিভাবে হাত তুললো? কেন তুলেছে সেটাও তো জানতে হবে নিশ্চয়ই। হসপিটালের ডক্টর, নার্স, ওয়ার্ড বয় সহ আয়ারাও অনেকে উদয় প্রহরকে খুব ভালো করে চেনেন। একজন মধ্যবয়স্ক ডক্টর উদয়কে সেভাবে চেনে না, কয়েকবার শুধু দেখেছিল হসপিটালে। সে বলে, এটা হসপিটাল, মারামারি চিৎকার চেঁচামেচি করার জায়গা না। এসব করতে হলে বাইরে গিয়ে করুন। শুধু শুধু হসপিটালের পরিবেশ নষ্ট করবেন না। এখানে অনেক অসুস্থ মানুষ আছে, বাইরে গিয়ে ঝামেলা করুন আপনারা। একজন ডক্টর ভিড় ঠেলে এগিয়ে আসে উদয়ের কাছে। উদয় নাদিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এসব কি মিস্টার চৌধুরী? আপনি এত বড় মাপের একজন মানুষই এসব করছেন? উদয় কিছু বলে না। পাশ থেকে প্রহর বলে, প্রথমে আমরা কিছুই বলিনি করিনি, ওরা এসে আমাদের সাথে ঝামেলা করছিল। বারবার চলে যেতে বললেও চাইনি, উল্টে ব্রোকে আজে বাজে কথা বলছিল। আর ওই দুজনেই তো ব্রোকে মারার জন্য আগে আগে তেড়ে এসেছিল, তাই পুরো মেরেছে। যারা চেঁচিয়ে উঠে বলে, সব মিথ্যে কথা। ওরাই আমাদের ডেকে এনেছে অপমান করার জন্য, আবার মেরেছেও। পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসে যে কিনা প্রথম থেকে ওদের সব কথা শুনেছে। ছেলেটা তার বৃদ্ধ বাবাকে ডক্টরের কাছে নিয়ে এসেছিল। নাদিয়া থেকে দুটো চেয়ার পরেই বসেছিল ছেলেটা, তাই ওদের সব কথাই শুনেছে স্পষ্টভাবে। ছেলেটা ভিড়ের মাঝে দাঁড়িয়ে সব বলে দেয়। যারা প্রথম থেকে ওদের তিনজনকে কি কি বলেছে সব শেষে বলে, এদের মতো মেয়েদের কারণেই ওনার মতো ভদ্র সভ্য ছেলেরা বিপদে পড়ে। ভালো মেয়েদের বদনাম হয় এদের মতো মেয়েদের কারণেই। নিজে যেচে এসে ওনাদের অপমান করছিল, এখন আবার বড় গলা করে বলছে ডেকে এনে অপমান করে মেরেছে। ফালতু মহিলা, এদের নামে তো হ্যারাসমেন্টের কেস দেওয়া উচিত। সবাই যেভাবে এসেছিল যারার ইমনের হয়ে প্রতিবাদ করার জন্যই সেভাবেই ছিছি করে ফিরে যায়। আবার প্রহর ছেলে এটাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে কি বলে ধন্যবাদ দেব ভাই, বুঝতে পারছি না। আপনি না থাকলে আজ বড় কোনো বিপদ হতে পারত। ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, এদের মতো মেয়েদের কারণেই আমার আপনাদের মতো মানুষদের বারবার বিপদে পড়তে হয়। আমি নিজেও এরকম সিচুয়েশনে পড়েছিলাম, তাই আমি জানি এরকম কিছু হলে কেমন বিপদে পড়তে হয়। এইসব মহিলার থেকে এরপর থেকে সাবধানে থাকবেন। উদয় নিজেও ছেলেটাকে ধন্যবাদ জানায়। ছেলেটা চলে যায়। প্রহর ভাইয়ের কাছে এগিয়ে এসে ডান হাত তুলে দেখতে শুরু করে। নিচে তখন অজ্ঞান হয়ে পড়ে আছে ইমন। কেউ ধরেও নি ওদের। আর যারা উদয়ের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য যদি আমার বেবির কিছু হয় তাহলে তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি। উদয় গাছাড়া ভাব নিয়ে বলে, হলে কি এসছেটা তো বোধ হয় অ্যাবর্শন করতে। বিয়ের আগে তো 3-4 বার অ্যাবর্শন করেছিলেন, তো ওদেরকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। উদয়ের মুখ থেকে এমন কথা শুনে যারার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। উদয় জানতে পারলো কিভাবে এই কথা। উদয় মুচকি হেসে বলে, ভাবছিস তো কিভাবে জানলাম আমি? আমার সাথে রিলেশন থাকার পরও আর এক ছেলের সাথে রাত কাটিয়েছিস, আবার কয়েকবার অ্যাবর্শনও করেছিস। সবই জানা আছে আমার। এখন চোখের সামনে থেকে দূর হ, তোদের দেখলেও বমি আসছে আমার। প্রহর, দুটোকে বাইরে ফেলে দিয়ে এসে ব্যবস্থা কর, তোর কণ্ঠে আমার গা গোলাচ্ছে। প্রথমের কথাগুলো আস্তে আস্তে বললেও পরের কথাগুলো জোরে জোরে বলে। প্রহর ও ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসে ইমনের জ্ঞান ফেরানোর জন্য, চিকিৎসা করানোর জন্য। মানুষ যেমনই হোক তার চিকিৎসা করাতে হবে। স্ট্রেচারে তুলে ইমনকে নিয়ে চলে যায়। বেচারা নিচের দুটো ঠিক আছে কিনা কে জানে, এমন লাথি দিয়েছে যে অজ্ঞান হয়ে গেছে। প্রহর আবার এসে ভাইয়ের পাশে বসে ডান হাতটা ধরে উল্টে পাল্টে দেখে বলে, ব্রো, তুমি এই হাত দিয়ে কিভাবে এত জোরে চোয়ার মারলে? উদয়ের খেয়ালি নিয়ে যে
ডান হাত দিয়ে যারাকে চর মেরেছে নিজেও ডান হাতের দিকে অবাক হয়ে তাকায়। নাদিয়া প্রহরের কথা শুনে উদয়ের ডান হাতের দিকে তাকায়। উদয় ডান হাত এদিক সেদিক নাড়াচাড়া করার চেষ্টা করে, সফলও হয়। আগে থেকে বেশ মুভমেন্ট করছে হাতটা, আঙ্গুলগুলো নড়ছে একটু একটু। অবাক হয়ে একবার প্রহর তো আরেকবার নাদিয়ার মুখের দিকে তাকায়। প্রহরের চোখ দুটো খুশিতে জলজল করে ওঠে। ব্রো, তোমার হাতের আঙুল নড়ছে। তাই তো দেখছি ওই ফালতু নষ্ট মহিলার জন্য এমন হয়ে গেছিল। আজকে আবার ওকে চর মেরে কিছুটা ঠিকঠাক হয়েছে। আরেকটা চর মারলে বোধ হয় পুরোপুরি ঠিক হয়েছে। তো ওকে ধরে নিয়ে আয়, আরেকটা চর মারি। প্রহর হেসে ওঠে। সিরিয়াসলি তুমি ওকে ছবি আবার? ওয়াক্তু জীবনেও না। রাগের মাথায় তখন মেরেছে বলে এখন আবার চৌ নাকি? কথাটা তো এমনি এমনি বলেছে। সারা জীবন হাত এমন হয়ে থাকলেও ওই নর্দমার হাত ছোঁয়াবো না। পরের কথাগুলো গম্ভীর গলায় বলে। তারপর নাদিয়ার দিকে তাকিয়ে নাদিয়ার হাত ধরে বলে। আমি বাড়ি যাব। প্রহর বলে। রিপোর্ট তো এখনো আসেনি, আর এখন বাড়ি যাবে কেন? দুনিয়ার রিপোর্ট, মাথা গরম হয়ে আছে আমার। তোমার হাতের আঙুল মুভ করছে, চলো আর একবার ডাক্তার দেখিয়ে আসি। দরকার নেই, আমি বাড়ি ফিরবো, এটাই ফাইনাল। চাবিটা কারের? তোমাদের বাড়ি নিয়ে যাবে কি? ড্রাইভার তো আসেনি। আমি ড্রাইভ করতে পারবো। পাগল হয়েছ? আমি রেখে আসছি। প্রয়োজন নেই, আমি পারবো। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হলে হবে। এখন তুমি একা না, ভাবি আছে তোমার সাথে। আচ্ছা তো কি হয়েছে? নিজেও মরবে, সাথে ওনাকেও মারবে নাকি? আমি রেখে আসছি, তোমাদের চলো। কোনো প্রয়োজন নেই। আমি মরলে না দিয়ে বেঁচে থাকি কি করবে? আমি মরলে ওরও মরে যাওয়া উচিত। কী সব কথা বলছো উল্টাপাল্টা? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথা খারাপ হতে যাবে কেন? একদম ঠিক আছে আমার মাথা। আমার ছাড়া কেউ আছে নাকি ওর? আমার ছাড়া কেউ আছে তোমার? আমি ছাড়া যাওয়ার জায়গা আছে তোমার? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। উদয় ছাড়া নাদিয়ার কেউ নেই এই দুনিয়ায়। দেখলি তো, আমি ছাড়া ওর কেউ নেই। আমি মরলেও বেঁচে থাকি কি করবে? মরলে আমার সাথেই মরবে, বাঁচলে আমার সাথেই বাঁচবে। এখন যাবে কে? অ্যাক্সিডেন্ট হয়ে যে মরবে কে বলেছে তোমাকে? তোমার মতো হয়েও তো যেতে পারে। জেদ না করে চলো, আমি রেখে আসছি। আগামীকাল না হয় আসবো আবার। উদয় আর কিছু বলে না। প্রহর ভুল কিছু বলেনি। কারে উঠে বসে উদয় আর নাদিয়া। ড্রাইভিং সিটে বসে প্রহর রাগে এখনো গজগজ করছে উদয়ের শরীর। মেজাজটাই খারাপ করে দিল। নাদিয়ার দিকে রেগে তাকায় উদয়। নাদিয়া শুকনো ঢোক গিলে ওর দিকে এভাবে রেগে তাকাচ্ছে কেন? কি ভুল করলো আবার? উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে। 10 হাত দূরত্ব রেখে বসতে হবে? করোনা মহামারী চলছে, ডিস্টেন্স বজায় রাখছো? প্রহর ভাইয়ের কথা শুনে পেছনের দিকে তাকায়। নাদিয়ার মুখটা ছোট হয়ে গেছে। বেচারির সাথে শুধুই রাগ দেখাচ্ছে। নিজেই দূরত্ব বজায় রাখতে বলে এখন নিজেই আবার রাগ দেখাচ্ছে। অদ্ভুত মানুষ। প্রহরের কাঁধে ভর করে বাড়ির ভেতর প্রবেশ করে উদয়। পেছন পেছন আসে নাদিয়া। ড্রয়িং রুমে এসে সোফায় বসে উদয়। সচরাচর বাহির থেকে এসে সোফায় বসে না উদয়। বাহির থেকে আসলেও সোজা নিজের রুমে চলে যায়। পরিবারের সাথে সময় কাটায় না বললেই চলে। অ্যাক্সিডেন্টের পর থেকে কারোর সাথে কথা বলা বা সময় কাটাতে ইচ্ছা করে না। একা একা থাকতেই ভালো লাগে। ছোট ভাই বাদে কারোর সাথে সেভাবে কথা বলে না। এখন তাও অপ্রয়োজনে কথা বলে নাদিয়ার সাথে। প্রায় 1:30 বাজতে চলেছে। ড্রয়িং রুমের সোফায় শুধু মেহানি চৌধুরী আর উষার মা আয়েশা চৌধুরী বসে আছেন। দুজনে মাত্রই জোহরের নামাজ আদায় করে এসেছেন। উদয়ের পাশে প্রহরও বসে। তিনজনকে এত দ্রুত ফিরে আসতে দেখে দুই যা তিনজনের মুখের দিকে তাকায়। উদয়ের রাগি রাগি চোখ মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করে না একজনেও। জিজ্ঞাসা করলে দেখা যাবে আরো বেশি রেগে গেল। এই ছেলের রাগ তো এখন নাকের ডগায় থাকে। নাদিয়া সিঁড়ির দিকে এগিয়ে যায়। উদয় নাদিয়ার যাওয়ার পথে তাকিয়ে থাকে। উপর থেকে গান গাইতে গাইতে দৌড়ে নেমে আসছে রুষা। নাদিয়া মাত্র কয়েকটা সিঁড়ি উঠেছে। দৌড়ে আসার কারণে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না রুষা। হঠাৎ নাদিয়ার সামনে পড়ায় ধাক্কা লেগে যায় দুজনের। নাদিয়া শক্ত হয়ে দাঁড়ালেও রুষা নিচে পড়ে যায়। হাতে হাঁটুতেও ব্যথা পায় ভালোই। সোফা থেকে দৌড়ে আসে তিনজন। উদয় নিজের জায়গায় বসে থেকে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে। প্রহর টেনে দাঁড় করায় বোনকে। নাদিয়া দ্রুত সিঁড়ির উপর থেকে নিচে নেমে আসে। রুষার সামনে দাঁড়িয়ে বলে। ব্যথা পাওনি তো? আমি আসলে দেখতে পাইনি, ভুল হয়ে গেছে, আম সরি। কোনো কথা ছাড়াই সপাটে চর বসিয়ে দেয় নাদিয়ার গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব সবাই। ছোট ননদের হাতে চর খেয়ে নাদিয়ার চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে যায়। রুষা চিৎকার করে বলে। গরিব ছোট লোক ফকিন্নির বাচ্চা, ফকিন্নি চোখ কানা তোর, চোখে দেখতে পাস না? ধাক্কা দিলি কেন আমাকে?
ধাক্কা দিয়ে এখন জিজ্ঞেস করছিস ব্যথা পেয়েছি কি না? আয়েশা চৌধুরী তেড়ে যায় মেয়ের দিকে, ধমক দিয়ে বলে, এটা কোন ধরনের ব্যবহার রুষা? নাদিয়া তোর বড় ভাইয়ের স্ত্রী, তোর ভাবি হয় ও। ভাবি মাই ফুট। আমি ওকে ভাবি হিসাবে মানি না, আর কোনোদিন মানবো না। ওর কোনো যোগ্যতা আছে আমার ভাবি হওয়ার, এই চৌধুরী বাড়ির বউ হওয়ার? অশিক্ষিত ফকিন্নি গাইয়া ভূত একটা! কত বড় সাহস আমাকে এই রুষা চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলে দিল! ওর কোনো যোগ্যতা আছে আমাকে টাচ করার? একটু আগে শাওয়ারের জেল নিয়ে ঘষে ঘষে শাওয়ার নিয়েছি, দিল নিজের নোংরা বডি দিয়ে ধাক্কা মেরে। এখন আবার শাওয়ার নিতে হবে। ডিসকাস্টিং! মারবো টেনে এক ছোঁড়। ঠিকভাবে কথা বলো, সরি বলো নাদিয়াকে। ও মম, তোমার এই ফালতু বক বক বন্ধ করবে প্লিজ? অসহ্য লাগে তোমার এই সব কথা। ওর মতো ফকিরনি অশিক্ষিত গাইয়া ভূতকে সরি বলবো আমি? জীবনেও না। উল্টো ও আমার পা ধরে মাপ চাইবে। রুষা, চিৎকার করবে না মম, ভুল কিছু বলেছি আমি? ওর মতো মেয়েরা আমাদের পায়ের নিচেই থাকে সব সময়। ওদের জায়গা এখানেই, আমাদের পায়ের নিচে। রুষার কথা শুনে বাক্যহারা সবাই। এই মেয়ে এমন কিছু বলতে পারে, কারো যেন বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করে উপায় নেই, এই মেয়ের দ্বারা সবই সম্ভব। গরিব মানুষকে তো মানুষ হিসেবে মনেই করে না, তা বাড়ির সবাই জানে। বাড়ির কেউই বুঝতে পারে না এই মেয়েটা কার মতো হয়েছে। এ বাড়ির সবাই বিনয়ী, নম্র, ভদ্র, অমায়িক পার্সোনালিটির মানুষ, শুধুমাত্রই রুষা বাদে। নাদিয়ার চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আয়েশা চৌধুরী মেয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। এই মেয়েটাকে সে সঠিক শিক্ষা দিতে পারেনি, তাই আজ আবারও বাড়ির সকলের সামনে তার মাথা নিচু হয়ে গেল। প্রহর রাগে ফোঁসফোঁস করছে, তবে কিছু বলতে পারছে না বোনকে। বেশি রেগে গেলে প্রহর কথা বলতে পারে না, কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের। মেহনী চৌধুরী একবার, নাদিয়া তো একবার রুষার মুখের দিকে তাকাচ্ছেন। তিনি রুষার কথা শুনে বাক্যহারা হয়ে গেছেন। সোফা থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর। শান্ত গলায় রুষার নাম ধরে ডেকে বলে, রুষা, এদিকে আয় তো, দেখি কি হয়েছে। বড় ভাইয়ের ডাক শুনে অভিযোগের বস্তা নিয়ে এগিয়ে যায় রুষা। বড় ভাই ওকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসে। এখন ভাইয়ের কাছে বিচার দেবে নাদিয়ার নামে, ভাইয়াও বকে দেবে নাদিয়াকে। ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় রুষা। এটা নিচু হও, দেখি। রুষা ঝুঁকে যায় ভাইয়ের সামনে। উদয় বাম হাতটা তুলে সর্বশক্তি প্রয়োগ করে চর বসায় রুষার গালে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, মাথায় বাড়ি খায় সোফার সাথে। এত জোরে চর আর মাথায় বাড়ি খেয়ে চিৎকার করে উঠে রুষা। সিঁড়ির কাছ থেকে সবাই আবার দৌড়ে আসে সোফার কাছে। রুষা প্রথমবার চেঁচাতেই মেয়ের দুজন এসে দাঁড়িয়েছে একটু দূরে। রুষা যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে থাকে। গর্জন করে উঠে উদয়। তোর সাহস কিভাবে হলো নাতির গায়ে হাত দেওয়ার? তোর এই হাত আমি ভেঙে দেবো, তুই এদিকে আয়। ভয়ে পিটপিট করে চোখ খুলে ভাইয়ের দিকে তাকায় রুষা। ভাইয়ের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুকুরে যায়। এত জোরে চর মেরেছে যে মনে হচ্ছে দাঁত সব নড়ে গেছে, মাথাটা ভোঁ ভোঁ করছে, চোখের সামনেও সব ঝাপসা হয়ে আছে। গালে হাত দিয়ে কেঁদে ওঠে রুষা। তোর সাহস হলে কিভাবে নাতির গায়ে হাত তোলার, বল আমাকে। কিছু বলতে পারে না রুষা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকে। উদয় আগের মতোই গর্জন করে বলে, আমার ওয়াইফকে গরিব ছোট লোক ফকিনে বলার তুই কে? এসব বলার রাইট তোকে কে দিয়েছে? কত বলছিস না কেন অসভ্যভাবে? বল, কে দিয়েছে তোকে এসব কিছু বলার? রুষা আগের মতোই কাঁদতে থাকে ফ্যাচ ফ্যাচ করে। তোকে তো আজকে আমি। বলেই সোফা থেকে নামার জন্য উদ্যত হয়। তাড়াহুড়ো করে নাদিয়া এসে ধরে উদয়কে। কি করছেন? শান্ত হয়ে বসুন। নাদিয়াকে সজোরে ধমক দিয়ে বলে। সরম সামনে থেকে। ধমক শুনে ছিটকে দূরে সরে যায় নাদিয়া। হসপিটালের ঘটনার পর থেকে এমনিতেই মাথায় আগুন ধরে আছে উদয়ের। তার উপর বইয়ের প্রতি ছোট বোনের এমন আচরণ দেখে আগ্নেয়গিরি লাভার মতো টকবক করে ফুটছে আগুন মস্তিষ্ক জুড়ে। ছোট বোনের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রাম ধমক দিয়ে বলে। নাদিয়া তোর ছোট না বড়? রুষা কিছু বলে না। কি বলছো, উত্তর দিচ্ছিস না কেন? আরেক চর দিতে হবে? রুষা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে। বড়? তোর থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়। তাহলে তুই কোন সাহস ওর গায়ে হাত তুললি? ওকে তুই তুই করে বললি? রুষা মাথা নিচু করে নেয়। ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। প্রহর নাদিয়ার থেকে 4 বছরের বড়, তবু ভাবি আপনি বলে সম্বোধন করে। ওসে নাদিয়ার থেকে 3 বছরের বড়, তবু ভাবি বলে ডাকে। আর তুই তো নাদিয়ার থেকে 1 বছরের ছোট। তোর বড় ভাইয়ের স্ত্রী নাদিয়া, তুই কোন সাহস ওর গায়ে হাত তুললি? ওকে তুই তুই করে কথা বললি? উত্তর দে। রুষা বলে না কিছু। এই শিক্ষা দেওয়া হচ্ছে তোকে? বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় সে শিক্ষা দেওয়া হয়নি তোকে?
বড়দের সাথে কীভাবে আচরণ করতে হয় শেখাতে হবে এখন। আমি সারাদিন রুমে থাকি বলে কি বাইরের কথা আমার কানে চায় না? কয়েকদিন আগে তুই নাতির সাথে চিৎকার করেছিস করিডোরে দাঁড়িয়ে, মাঝে মধ্যে মেয়েদের সাথে চিৎকার চেঁচামেচি করিস, ছোট মা ওষা ওদের সাথেও করিস। ব্যাপ দিয়ে চাপকে পিঠের ছাল তুলে নেওয়া উচিত তোর। ভার্সিটিতে পড়েও ভদ্রতা সভ্যতা শিখতে পারিস না। তুই নাতিকে অশিক্ষিত বলিস? ওর গা নোংরা? আসল অশিক্ষিত তো তুই নিজে। তুই শুধু গা নোংরা না, তোর মোটা নোংরা। চোখ তুলে তাকায় রুষা। উদয় কেমন খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, সাথে সাথে চোখ মুখ নামিয়ে নেয় আবার। উদয় যেন ওই চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এখন। যদি পারতো তাহলে বোধহয় জানেই মেরে দিত। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। তোর এত বড় সাহস তুই উদয় চৌধুরী বইয়ের গায়ে হাত ধরিস? আজকের পর থেকে একদিন নাতের সাথে উঁচু গলায় কথা আর অপমানজনক কথা বললে তোর খবর আছে। গায়ে হাত তোলা তো দূরের কথা, শুধু নাতিয়া না, আজকের পর থেকে বাড়ির কারোর সাথে বাজে বিহেভ করলে তোর খবর আছে। সেরে থেকে নাতিয়া তোকে ধাক্কা দিয়ে ফেলেছে, নাকি তুই তিরিং পিরিং করে লাফাতে লাফাতে নাতিয়াকে ধাক্কা দিলি? আমি তো ওদিকে তাকিয়েছিলাম, সবই দেখেছি আমি। আজকের পর থেকে সিঁড়িতে ওঠানামা করার সময় তেরিং পিরিং লাফালাফি ঝাপাঝাপি ট্যাং ট্যাং করবি তো তোর ঠ্যাং ভেঙে খোরো করে দেব। সোজা আস্তে ধীরে উঠবি, নামবি, মনে থাকবে? মাথা নাড়ায় রুষা। নাদিয়া যদি গরিব ফকিন্নে ছোট লোক হয়, তাহলে তুই গরিব ফকিন্নে ছোট লোক। নাদিয়া তো তোর মতো বাপ ভাইয়ের টাকে ফুটানে দেখায় না। আজকের পর থেকে তোর বাড়তি হাত খরচ বন্ধ। ফ্রেন্ডের সাথে পার্টি, কফি শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, শপিং মলে ঘুরে ঘুরে সব বন্ধ। ড্রাইভারের সাথে ভার্সিটিতে যাবে, ওনার সাথে আবার ফিরে আসবে। আমার কথা নড়চড় হলে তোর ঠ্যাং ভেঙে সারা জীবন ঘরে বসিয়ে রাখবো। তুইও ইনকাম করিস না, নাদিও করে না। দুজনেরই ব্যাংক ব্যালেন্স জিরো। নাদির হাজব্যান্ডের ব্যাংক ব্যালেন্স আছে, নাদির হাজব্যান্ডের টাকা মারে নাদিয়ার টাকা। কিন্তু তোর হাজব্যান্ড কই? আর তোর টাকা কই? তুই নাদিয়াকে গাইয়ে ভূত বলিস? তোকে আমি নাদিয়া গ্রামে বিয়ে দেব। ছোট মা বলেই ছোট মায়ের দিকে তাকায়। বলো। ঘটাকে ফোন করে বলো নাদিয়ার গ্রামে কোনো ভালো রিক্সা চালক, ভ্যান চালক সিঙ্গেল আছে কিনা। থাকলে আমার সাথে যোগাযোগ করতে বলবে। ওর বিয়ে দিয়ে দিব গ্রামের রিক্সা চালক, ভ্যান চালকের সাথে। ভাইয়ের মুখে এমন কথা শুনে শব্দ করে কাঁদতে থাকে রুষা। এমন একটা সিরিয়াস মুহূর্তেও প্রহর আর আয়শা চৌধুরী মুচকি হাসে সকলের অগোচরে। উদয়ের চোখ মুখ আগের মতোই রাগি রাগি হয়ে আছে। মাফ চেয়ে নাদিয়ার কাছে। রুষা আগের মতোই বসে থাকে, চিৎকার করে উঠে উদয়। মাফ চাইতে বলেছি তোকে। উদয়ের চিৎকারে ভয় পেয়ে কেঁপে উঠে বুঝতে সকলে রুষা উঠে দাঁড়ায়। নাদিয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, সরি এভাবে না, ভালোভাবে বল। সরি। ধমক দিয়ে উঠে উদয়। ভাবি কি বলবে? ভাবিটার তো মুখ ব্যথা করে। নাদিয়া নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, মাফ চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আবার ধমকে উঠে উদয়। তোমায় কথা বলতে বলেছি আমি? ও ছোট মানুষ, বুঝতে পারেনি। কোথায় ছোট মানুষ? ওর 21 বছর বয়স, 11 না। তুমি বুঝতে পারলে ও কেন বুঝতে পারবে না? বড় বড় কথা তো ঠিকই বলতে পারে, মা বোনের ওপর তো ঠিকই চিৎকার করতে পারে। রুষার দিকে তাকিয়ে বলে। নাদির বাথরুম মাপছে। কৃত নয়নে তাকায় রুষা বড় ভাইয়ের দিকে। মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? এটা আগে বললি না নাদিয়া তোর পা ধরে মাপ চাইবে? এখন তুই ওর পা ধরে মাপ চাইবে, তাড়াতাড়ি কর। উল্টে গেলে রুষা নাদিয়ার পা ধরে মাপ চাইবে না সরি ভাবি, ভুল হয়ে গেছে আমার। বলেই হনহন করে নিজের রুমের দিকে এগিয়ে যায় সে। তোর অহংকার গরিমার দাপট ভাঙবে না, তাই না? আর একদিন কারোর সাথে বাজি বিহেভ করলে তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারবি না। সিঁড়ির দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। রুমে যাও। নাদিয়া রুমের দিকে এগিয়ে যায়, প্রহরের দিকে তাকিয়ে বলে। ধরো আমাকে। কোনো জায়গায় গেলে শান্তি পাওয়া যায় না, সব জায়গায় একটা না একটা ঝামেলা উৎপত্তি থাকে। প্রহর ভাইকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। উদয় পেছনে দিকে ফিরে মা চাচির দিকে তাকিয়ে বলে, ওই তেমাকে কি খাবার খাইয়ে দিয়ে এসো, সাথে একটা পেইন কিলারও দিও। আয়েশা চৌধুরী বলেন, ওর খাওয়া আজ বন্ধ। একটা বড় শিক্ষা না হলে জীবনেও শুধরাবে না। ওর খাওয়া বন্ধ হলে তোমাদের খাওয়া বন্ধ। বলে সিঁড়ির উপর পা রাখে। পেছন থেকে আয়েশা চৌধুরী আর মেহানি চৌধুরী হাসেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আজকে যা হয়েছে তাতে আগামী 1 বছরও দ্বিতীয়বার আর এই ভুল করার কথা স্বপ্ন ভাববে না। উদয়কে রুমে রেখে প্রহর চলে যায় নিজের রুমে। উদয় ডিভানের উপর বসে, প্যান্টের বেল্ট, পায়ের মোজা সবকিছু খুলে পাশে রাখে। পকেট থেকে ফোন বের করে রেখে দেয়। অপেক্ষা করতে থাকে নাদিয়ার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য। একটু পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। হাত মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ব্যালকনি থেকে টাওয়েল এনে হাত মুখ মুছে নেয়। উদয় নাদিয়াকে নিজের কাছে ডাকে। নাদিয়া এগিয়ে আসে, বসো এখানে। নিজের পাশে দেখিয়ে বলে। নাদিয়া বসে পাশে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নেয়। গালে 5 আঙ্গুলে ছাপ পড়ে আছে। শয়তান মেয়েটা কি জোরেই না মেরেছে।
হাত বাড়িয়ে নাদিয়ার ডান গালে হাত ছোঁয়ায়। ব্যথা করছে? নাদিয়া দুদিকে মাথা নাড়ে। রুষা তোমার সাথে এমন আচরণ করে আমাকে আগে বলো কেন? নাদিয়া চুপ করে থাকে। নিজে তো প্রতিবাদ করতে পারো নাকি? মনে রেখো, মানুষ সবসময় দুর্বলের উপর আঘাত করে। একবার দুবার তিনবার প্রতিবাদ করলে চতুর্থবার আঘাত করার সাহস করবে না আর। এরপর কেউ কিছু বললে নিজে প্রতিবাদ করবে, না পারলে আমাকে বলবে। কেউ না থাকলেও আমি আছি তোমার জন্য। উদয়ের কথা শেষ হওয়ার আগে নাদিয়ার চোখ থেকে চুপ করে পানি গড়িয়ে পড়ে। নাদিয়া চোখের পানি মোছার আগে উদয় নিজেই মুছে দেয়, আবারও পড়তে শুরু করে। এক ফোঁটা দু ফোঁটা এভাবে পড়তে পড়তে গাল ভিজে যায়। উদয় মুছিয়ে দিলেও কুল পায় না, আবারও পড়তে থাকে। নাদিয়ার গোলাপি ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। উদয় দিশেহারা হয়, কিভাবে নাদিয়ার কান্না বন্ধ করবে বুঝতে পারে না। দিক দিশা না পেয়ে নাদিয়াকে বুকে চেপে ধরে এক হাতে। এতক্ষণ যেন এটারই অভাব ছিল। উদয়ের শার্ট দুই হাত শক্ত করে ধরে ফুপিয়ে উঠে নাদিয়া। হাজারো দুঃখ কষ্ট অপমান মুখ বুজে সহ্য করে আসা নাদিয়ার চোখ থেকে বাঁধ ভাঙা পানি ঝরতে থাকে। যে নাদিয়া এর থেকে বড় বড় দুঃখ কষ্ট অপমান পেয়েও কাঁদেনি, সেই নাদিয়া কাঁদে উদয়ের বুকে মুখ গুজে। কেন কাঁদছে আজ? কেন আজ এত কান্না আসছে? কেন নিজের কান্না আটকাতে পারছে না? আজ নিজের কন্ট্রোল কেন হারিয়ে ফেলছে? ওর আপন কেউ হয়েছে দুনিয়ায় তাই? ওর হয়ে কেউ প্রতিবাদ করেছে তাই? ওর পক্ষ নিয়ে কথা বলেছে তাই? ওর ব্যথা করছে কিনা জিজ্ঞাসা করেছে তাই? ওর আঘাতপ্রাপ্ত স্থানে আদুরে হাত বুলিয়েছে তাই? ওর চোখের পানি মুছিয়ে দিয়েছে সেজন্যে? ওর কান্না দেখে বুকে আগলে নিয়েছে সেজন্যে? হবে হয়তো। উদয় নাদিয়ার মাথায় হাত বুলিয়ে বলে। কেঁদো না, কেউ আর কিছু বলে সহজ পাবে না তোমাকে। শান্ত হও। নাদিয়া নিজের কান্না বন্ধ করতে চাইলেও পারে না, শান্ত হতে চেয়েও শান্ত হতে পারছে না। এত বছরে জমিয়ে রাখা কান্নারা ভিড় জমিয়েছে নাদিয়ার চোখে। নাদিয়ার কান্নার শব্দ না হলেও ফোপানোর শব্দ হচ্ছে, একটু পরপর শরীর ঝাঁকিয়ে দিচ্ছে। এতগুলো বছর পর নাদিয়ার মনে হচ্ছে সত্যি সত্যি ওর আপন কেউ আছে, যে ওকে পরম যত্নে আগলে রেখেছে। উদয় কান্না বন্ধ করতে আর বলে না, কাঁদতে দেয়। কম তো দুঃখ কষ্ট সহ্য করেনি মেয়েটা, কিন্তু কাঁদেনি কখনো। এই বাড়িতে আসার পর উদয় নিজেই অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে বারংবার। উদয় নিজেও কাঁদতে দেখেনি নাদিয়াকে। সেদিন পেট ব্যথা একটু কেঁদেছিল, তাছাড়া আর কাঁদতে দেখেনি কখনো। বেশ শক্ত হৃদয়ের মেয়েটা। নাদিয়ার চোখের পানিতে উদয়ের শার্ট অনেকটা অংশ ভিজে যায়, ভেজা ভেজা অনুভব হচ্ছে। নাদিয়ার কান্না কমে এসেছে, আস্তে আস্তে কান্না থেমে যায়। নাদিয়া চুপ করে শান্ত হয়ে ঘাপটি মেরে উদয়ের বুকে মুখ গুজে বসে রইল। এতক্ষণ ধরে তো ঝোঁকের বসে ইমোশন কন্ট্রোল করতে না পেরে কেঁদেছে। এখন উদয়ের মুখের দিকে কিভাবে তাকাবে? উদয় কি ভাবছে ওর বিষয়ে? হায় রে, কি হবে এখন? অনেক কেঁদেছ, উঠে এখন। চোখের জলে নাকের জলে দিলে তো শার্টটা ভেজে। নাদিয়া উদয়কে ছেড়ে সোজা হয়ে বসে মাথা নিচু করে। উদয় একবার নিজের বুকের দিকে তাকিয়ে নাদিয়ার দিকে তাকায়। কত সময় ধরে কাঁদলো নাদিয়া, খেয়ালই নেই উদয়ের। নাদিয়ার চোখ মুখ ফুলে গেছে, নাক গাল চোখের এরিয়া লাল হয়ে গেছে। উদয় আবার নাদিয়ার গাল মুছিয়ে দেয়। যাও, মুখ ধুয়ে এসো। নাদিয়া ডিভান থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। আবার উদয় গায়ের শার্ট খুলে নেয়, স্টিকটা হাতে নিয়ে পা ঝুলিয়ে বসে। মেজাজ যতটা গরম হয়েছিল এখন ততটাই ঠান্ডা হয়েছে। অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছে, মনের মধ্যে কেমন শান্তি শান্তি লাগছে। দুপুরে খাবার খেয়ে নেয় নাদিয়া আর উদয়, যদিও দুপুরের জায়গায় বিকেল হতে চলেছিল। খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য লম্বা হয়ে শুয়ে পড়ে উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, লাইটটা অফ করে ডোর ভিড়ে দিয়ে তুমি এসো, শুয়ে থাকো। নাদিয়া উদয়ের কথা মতো তাই করে। লাইট অফ করে ডোর ভিড়িয়ে দিয়ে উদয়ের পাশে এসে শুয়ে পড়ে উল্টো ফিরে। তখনকার কথা স্মরণ হতে লজ্জার এসে ভিড় জমায় নাদিয়ার চোখে মুখে। উদয় একদম স্বাভাবিকভাবে আছে, যেন কিছুই হয়নি। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। আরও কয়েকদিন পার হয়ে যায়। রোজকার মতন ফজরের নামাজ আদায় করে উদয়ের ফিজিওথেরাপি মেসেজ করে সব করে দেয় নাদিয়া। তারপর ধরে ওয়াশরুমে নিয়ে যায় শাওয়ার নেওয়ার জন্য। উদয়কে চেয়ারে বসিয়ে রেখে রুমে এসে টাওয়েল ট্রাউজার নিয়ে যায়, পুরো শরীরে শাওয়ার জেল দিয়ে ভালোভাবে ঘষে দেয়, তারপর চুলে শ্যাম্পু করে দেয়। উদয় বাম হাতে শ্যাম্পুর ফেনা নেয়, তারপর মুচকি হাসে, কিন্তু সেই হাসি নাদিয়ার চোখে পড়ে না। সে শ্যাম্পু করাতে ব্যস্ত। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়, হাতে থাকা শ্যাম্পুর ফেনা নাদিয়ার মুখে গলায় লেপটে দেয়। হতভম্ব হয়ে যায় নাদিয়া। এটা কি হলো? নাদিয়া কিছু বলবে তার আগে উদয় বাম হাতে নাদিয়াকে পেঁচিয়ে নিজের কোলে বসায়, ডান হাত দিয়ে কোনোভাবে ধরে রেখে সাথে সাথে বাম হাত দিয়ে হ্যান্ড শাওয়ার অন করে ভিজিয়ে দেয় নাদিয়াকে। মুহূর্তে দুজনে ভিজে জবজবে হয়ে যায়। নাদিয়া অবাক হয়ে বলে, এটা কি হলো? প্রত্যেকদিন শুধু আমাকে ভেজাবে, নিজে ভেজবে না? তা তো হয় না, তাই তোমাকে ভেজিয়ে দিলাম সমান সমান। ভেজালেন কেন আমায়? তুমি তো রোজ ভেজো আমাকে। আপনি ভেজাতে বলেন বলেই তো ভেজাই। আমি তো সেই জন্য ভেজালাম। নাদিয়া হা করে ঘাড় ঘুরিয়ে উদয়ের মুখের দিকে তাকায়, অবাক কণ্ঠে বলে। আমি কখন ভেজাতে বললাম? উদয় নাদিয়ার চোখে মুখে ফু দিয়ে বলে, বড় নেই, কিন্তু আমি নিজ দায়িত্বে ভেজিয়ে দিলাম।
হাজব্যান্ড হিসেবে আমারও তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? আমাকে ভেজানো আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে ছিল। ছিলই তো। নাদিয়া উদয়ের দিকে থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকায়, পুরো শরীর ভিজে জবজবে হয়ে গেছে। সকাল সকাল দিলেন তো ভিজিয়ে। তো কি হয়েছে? শাওয়ার তো নিতে হবে, সেটা সকালে, দুপুরে বা রাতে হোক। দুপুরে তো শাওয়ার নিতে, এখন এলে কি সমস্যা? দুপুরে তো খাবেনই, 2 বেলার খাবার সকালেই খেয়ে নেবেন। খাওয়া আর শাওনে এক হলো? হলো না? না, কে বলেছে? আমি বলছি সকাল সকাল শাওয়ার নিলে শরীর আর মন দুটো ফুরফুরে থাকে। নাদিয়া মনে মনে বলে, আপনার মন জীবনেও ফুরফুরে হবে না, বদমেজাজি লোক একটা। দিনও সকাল সকাল ভিজিয়ে, ভালো লাগে না আমার, ধুর। বকাবকি করছে কেন? নাদিয়া বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, বকাবকি করলাম কখন? একটু আগে কই? মনে মনে। মনে মনে বলে আপনি শুনতে পারেন? অবশ্যই। নাদিয়া চুপ করে থাকে। তারপর স্মরণ হয় ও তো উদয়ের কোলে বসে আছে, তখনও 2 হাত ধরে আছে নাদিয়ার কোমর। নাদিয়া উদয়ের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন আমায়। আরে তোমাকে তো ঠিকভাবে গোসল করালাম না। ভিজে গেছি তো, আর কি করাবেন? ছাড়ুন এখন। উদয় পাশ থেকে শ্যাম্পুর বোতল হাতে তুলে নেয়, নাদিয়ার চুলে শ্যাম্পু দিয়েও দেয়। শ্যাম্পু করে শাওয়ার জেল দেওয়া বাকি আছে তো এখনো। উদয়ের হাত আলগা হতে কোল থেকে তাড়াহুড়ো করে নেমে যাওয়ার চেষ্টা করে নাদিয়া। নেমেও যায় কিন্তু পড়ে যায় নিচে, তবে ব্যথা পায় না। উদয় নাদিয়াকে ধরার চেষ্টা করলে নাদিয়া পিছিয়ে যায়। ওদিকে কোথায় যাচ্ছ? কাছে আসো। কোনো কিছুই দিতে হবে না, আমি গতকালকে শ্যাম্পু করেছি চুলে। শাওয়ার জেল তো দিতে দেবে? কখনোই না। কেন? দেব না। ছি, কি বলে? শাওয়ার জেল না দিলে তো মনে হবে না যে শাওয়ার নিয়েছ। আর গায়েও জার্মস ব্যাকটেরিয়া থেকে যাবে, পর গায়ে অ্যালার্জি, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন আর দুর্গন্ধ সৃষ্টি হবে। উদয়ের কথা শুনে নাদিয়ার মনে হলো ও লাইভ টেলিকাস্ট কোনো সাবানের বিজ্ঞাপন দেখছে। চুলের শ্যাম্পুটুকু তো মেসেজ করতে হবে। এদিকে এসো। নাদিয়া মাথায় হাত দেয়, চুলে শ্যাম্পু দিয়ে দিয়েছে বদলোকটা। হয়েছেটা কি আজ এই লোকের? উদয় হ্যান্ড শাওয়ারটা তো আবার হাতে নেয়, পানি দিতে শুরু করে নাদিয়ার গায়ে। নাদিয়া 2 হাত মুখের সামনে ধরে বলে, বন্ধ করুন ওটা। চুল তো ভালোভাবে ভেজে নেই এখনো। নাদিয়ার কিছু না বলে চুপ করে বসে রইল। শ্যাম্পু মেসেজ করো, নাহলে আমার কাছে আসো। দিয়া মনে মনে বলে, নিজেদের 2 ইঞ্চি চুলে শ্যাম্পু করে না, আর আমার লম্বা চুলে নাকি শ্যাম্পু করে দেবে। কি হলো? এদিকে আসো। নাদিয়া নিজেই চুলে শ্যাম্পু মেসেজ করতে শুরু করে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন ঘোরের মধ্যে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে, ভুলেই যায় দিন দুনিয়া। নাদিয়া শ্যাম্পু মেসেজ করা শেষ করে উদয়ের দিকে তাকায়। উদয় কেমন নেশালো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। নাদিয়া নিজের দিকে তাকায়। একে তো গায়ের পোশাক ভিজে গায়ের সাথে লেপটে গেছে, তার উপর ওড়না ঠিক নেই। দ্রুত গতিতে পেছনে ঘুরে বসে, তারপর ওড়না ঠিক করে নেয়। উদয়ের দিকে ফিরতেও কেমন যেন লাগছে। এখন বসা থেকে উঠে দাঁড়ায়, ঝর্ণা অন করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকে। চুলে শ্যাম্পু ধোয়া শেষ হলে চুলগুলো হাত কপা করে নেয়, তারপর উদয়ের দিকে ঘুরে দাঁড়ায়। ব্যাটা এখনো তাকিয়ে আছে আগের মতো। নাদিয়া বাহিরে বেরিয়ে যাবে না কি করবে বুঝতে পারছে না, কেমন অস্বস্তি ফিল হচ্ছে। নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায়। উদয় ধমক দিয়ে বলে, ওই বচ্চাত মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ? আমাকে সারাদিন এভাবেই বসে থাকবো এখানে? নাদিয়া ঘুরে আবার উদয়ের কাছে আসে। উদয়ের হাত থেকে হ্যান্ড শাওয়ারটা নিয়ে উদয়ের পুরো শরীর ভালোভাবে ধুয়ে দেয়। উদয় আর কিছু বলেও না করেও না, চুপচাপ ভদ্র ছেলের মতো বসে থাকে। টাওয়েল দিয়ে শরীর ভালোভাবে মুছিয়ে দেয়। ট্রাউজার উদয়ের হাতে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ডোর ভিড়িয়ে দিয়ে আলমারি থেকে নিজের ড্রেস বের করে নেয়। উদয়ের ডাক শুনে ভেতরে প্রবেশ করে নিজের ড্রেস হাতে। নাদিয়ার হাতে ড্রেস দেখে আরেক শয়তানি বুদ্ধি চাপে উদয়ের মাথায়। নাদিয়াকে দিয়ে সারাদিন কাজ করালে, বকাবকি ধমকাধমকি করলেও সেরকম কোনো রিয়াকশন দেখায় না, কিন্তু উদয় যখন ইচ্ছে করে নাদিয়াকে বিরক্ত করে তখন নাদিয়া রিয়াকশন হয় দেখার মতো মারাত্মক। কিভাবে যে তাকায় তার চোখ মুখ কুঁচকে উদয়ের তখন অদ্ভুত রকমের ভালো লাগে, জানে না কেন লাগে, তবে লাগে। নাদিয়া হাতের ড্রেস রেখে উদয়ের দিকে এগিয়ে যায় ওকে ধরে রুমে নিয়ে যাওয়ার জন্য। উদয়ের হাতে স্টিকটা দিয়ে হাত ধরতে যাবে, তার আগে চিল্লিয়ে ওঠে উদয়। একদম ধরবে না, সরো আমার কাছ থেকে। উদয়ের হঠাৎ চিল্লানোতে চমকে ওঠে নাদিয়া, ভয় পেয়ে বুকে হাত দিয়ে একটু সরে দাঁড়ায়। কি হয়েছে? তুমি এই শরীরে ধরবা আমাকে? তো ভিজে যাবো না আমি? নিজেই দেখেছো? তোমাকে ধরলে ভিজে চকচকে হয়ে যাবো আমি। ভেজালেন কেন তাহলে? ভিজেছি বলে কি ড্রেস চেঞ্জ করবে না নাকি? ড্রেস চেঞ্জ করে তারপর ধরা। আপনি বাইরে না গেলে চেঞ্জ করব কি করে আমি? আমি একা একা বাইরে যাবো কিভাবে? চলুন রেখে আসছি আমি। আবার এক কথা, ভিজে যাবো না আমি? তাহলে চেঞ্জ করব কি করে? যেভাবে অন্য সময় করো সেভাবে। নাদিয়া চোখ বড় বড় করে তাকায়। এখন উদয়ের সামনে চেঞ্জ করতে হবে? আপনার সামনে? হ্যাঁ। উদয়ের সোজা উত্তর। নাদিয়া নাক মুখ কুচকে ফেলেন।
আপনার সামনে চেঞ্জ করবো না। করলে সমস্যা কোথায়? আমি কি দেখবো নাকি? আমি চোখ বন্ধ করে রাখবো, নয় অন্যদিকে তাকিয়ে থাকবো। তুমি দ্রুত চেঞ্জ করে নাও, না হলে আবার সর্দি লেগে যাবে। নাদিয়া কিছু সময় তাকিয়ে থেকে নিজের ড্রেস হাতে নিয়ে রুমের দিকে পা বাড়াতে উদয় বলে, ওদিকে কোথায় যাচ্ছ আবার? চেঞ্জ করে আসছি। কোথায় থেকে? রুম থেকেই। রুম ভেজাবে না একদম। একটু আগে তো ভিজিয়ে আসলাম। আগে ভিজিয়েছো, সমস্যা নেই, কিন্তু এখন ভেজাতে পারবে না। কেন? রুমে কেন পানি ফেলবে? মুছে দেবো আমি। বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। উদয় ভেতর থেকে চিৎকার করে বলছে, শয়তান মেয়ে, ধরতে পারলে তুলে আছাড় মারবো। আমার কথার অবাধ্য হওয়া? রুমের ভেতর থেকে মুখ ভেঙচি কাটে নাদিয়া। এমনি এমনি কি মহা বদলোক বলে নাকি? এই লোক আসলেই মহা বদলোক, সাথে 1 নম্বরের বজ্জাত শয়তানও বটে। গত 2 দিন ধরে যা শুরু করেছে, দুদিনেই নাদিয়ার হাড় মাংস জ্বালিয়ে দিচ্ছে একদম। এই ভালো আবার এই শয়তান ঢুকে মাথায়। ভুট্টুর ধরেছে কিনা কে জানে। ওয়াশরুমের ভেতর বসে দাঁত কপাটি বের করে হাসে উদয়। একটু পরে ভেজা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে নাদিয়া। ড্রেস বালতিতে রেখে মা পাতে নিয়ে রুমে এসে রুম মুছে নেয় ভালোভাবে। তারপর গিয়ে দাঁড়ায় উদয়ের কাছে। উদয় বাম হাতে শক্ত করে পেঁচিয়ে ধরে নাদিয়ার কোমর। নাদিয়ার মনে হচ্ছে এই বুঝি কোমরের হাড় মটকে গেল। উদয় নাদিয়ার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে এখানে বসিয়ে রেখে তোমার রাজ্যের কাজ শুরু হয়েছে? রাজ্যের কাজ কোথায় করলাম? কতক্ষণ ধরে রুম মুছলে? না বুঝলে তো যাওয়ার সময় দুজনেই পিছলা খেয়ে পড়ে যেতাম। ছাড়ুন, ব্যথা করছে। ধরলামই তো না, ব্যথা হয় কিভাবে? এই লোকের মাথা বোধহয় সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এত শক্ত করে ধরে আছে আর বলছে কিনা ধরলামই তো না। আর কিভাবে ধরতে চাইছে। কোমর ছেড়ে নাদিয়াকে ধরে উঠে দাঁড়ায়। রুমের দিকে আস্তে আস্তে বলে, আর একদিন ওয়াশরুম এইভাবে বসিয়ে রাখলে খবর আছে তোমার। নাদিয়া বলে না কিছু, কিছু বললেই ধমক শুনতে হবে। এনে বসায় ডিভানের উপর। কাঁধের উপর থেকে টাওয়েল নিয়ে নাদিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, চুল ভালোভাবে মুছিয়ে দাও। টাওয়েল হাতে নিয়ে চুলের দিকে তাকায়। চুল তো শুকিয়ে গেছে প্রায়। কোথায় মুছবে এই শুকনো চুল? দাঁড়িয়ে আছো কেন? চুল তো শুকিয়ে গেছে। আমার থেকে বেশি বোঝো তুমি, যা বোঝে তা করো। অগত্যা উদয় শুকনো চুলি মুছিয়ে দেয়। আবার এই লোক ও কোন প্রকৃতির মানুষ মাথায় ধরে না। নাদিয়ার প্রথম যখন দেখেছিল তখন ছিল একরকম, তারপর হলো আরেক রকম, তারপর হলো আবার আরেক রকম, আর এখন হয়ে গেছে আরেক রকম। মানে কয়েকদিন পর পর রূপ বদলায়। গিরগিটি একটা। পানি খাবো। নাদিয়া টাওয়েল নিজের চুলে পেঁচিয়ে নেয়, তারপর পানি নিয়ে আসে। গ্লাস বাড়িয়ে দেয় উদয়ের সামনে। উদয় বাড়িয়ে দেওয়া গ্লাসের দিকে তাকিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। আমাদের কোন হাত দিয়ে খাবার খাওয়া উচিত? ডান হাত। আমি কি ডান হাতে খেতে পারি? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। তাহলে কোন একেলে গ্লাস বাড়িয়ে ধরে আছো? খাইয়ে দিতে পারো না? আর কতকাল বাম হাতে খাবো? আরে জ্বালা, এতদিন গ্লাসে পানি ঢেলে দিতে হয়েছে, এখন থেকে খাইয়েও দিতে হবে। মুখের দিকে তাকিয়ে কি দেখছো? গলা শুকিয়ে মরে গেলাম। নাদিয়া দ্রুত পানি খাইয়ে দেয় উদয়কে। আর গ্লাস নিয়ে আসো। নাদিয়া আরেক গ্লাস নিয়ে আসে। উদয় গ্লাসের অর্ধেক পানি খায়, তারপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, বাকি অর্ধেক তুমি খাও। আমার তো গলা শুকায়নি। কি বলেছে শুকায়নি? সত্যি বলছি। না শুকালো, তাও খাবে। তাড়াতাড়ি খাও। গ্লাসে 1 ফোঁটা পানি অবশিষ্ট থাকলেও খবর আছে তোমার। আচ্ছা বদলোক তো, সব সময় ওনার মর্জি মতো কাজ করতে হবে, চলতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, ঘুম থেকে উঠতে হবে। এখন থেকে পানিও কি ওনার মর্জি মতোই খেতে হবে নাকি? অদ্ভুত। উপায় না পেয়ে গ্লাসের সবটুকু পানি খায় নাদিয়া। তারপরে গিয়ে যায় বেডের দিকে। গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে বেডে বসে পড়ে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। চোখ মুখ কেমন করে রেখেছে। উদয় ধমকে ওঠে। আমাকে এখানে ফেলে ওখানে কি বসে আছো কেন? উদয় ধমক খেয়ে ওর দিকে তাকায়। হুইলচেয়ার নিয়ে এসো। নাদিয়া বেড থেকে নেমে চেয়ারটা নিয়ে ডিভানের কাছে যায়। উদয়কে ধরে চেয়ারে বসিয়ে দেয়। উদয় চেয়ারের সাহায্যে বেডের দিকে এগিয়ে যায়। নাদিয়া চুল থেকে টাওয়েল খুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। টাওয়েল বেলকনিতে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় খাবার নিয়ে আসার জন্য। ডাইনিং টেবিলে বাড়ির সবাই খেতে বসে গেছে। ওদের দুজনের জন্য আগেই খাবার বেড়ে রেখেছে উম্মেহানি চৌধুরী। সবাই একবার নাদিয়ার দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগী হয়। উষা নেই ডাইনিং টেবিলে। গত সপ্তাহে শ্বশুরবাড়ি ফিরে গেছে। উম্মেহানি চৌধুরী নাদিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। নাদি হিজাবের মতো পেঁচিয়ে নিয়েছে। অন্য দিনের তুলনায় যে একটু বেশি স্নিগ্ধ আর ফ্রেশ লাগছে। নাদিয়া খাবার ট্রে নিয়ে এগিয়ে যায় রুমের দিকে। খাবার নিয়ে রুমে এসে দেখে উদয় রুমে নেই। খাবার ট্রে টেবিলের উপর রেখে ব্যালকনিতে উকি দেয়। পানির জগ নিল, নিচ থেকে ভরে নিয়ে আসে। তারপর এগিয়ে যায় ব্যালকনিতে। উদয় বাহিরে ফুল বাগানের দিকে তাকিয়ে আছে নাদিয়ার মতোই। নাদিয়া ব্যালকনিতে আসলে ফুল বাগানের দিকেই তাকিয়ে থাকে। খাবার নিয়ে এসেছি, রুমে চলুন। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। এখানে নিয়ে আসো। এখানে? অনেকগুলো দিন পেরিয়ে গেছে। এমন খুলে বলে জায়গায় প্রাকৃতিক খাওয়া খাওয়া হয় না। আচ্ছা ভাই, এখানেই খাবো।
নাদিয়া আর কিছু না বলে রুমে ফিরে যায়, সবকিছু এনে ব্যালকনির ছোট গোল টেবিলের উপর রাখে। উদয় হুইল চেয়ার ঘুরিয়ে বসে, নাদিয়াও চেয়ার ঘুরিয়ে উদয়ের সামনাসামনি বসে, হাত ধুয়ে খাবারের প্লেট হাতে তুলে নেয়। খাওয়ার ফাঁকে ফাঁকে প্রকৃতি আর নাদিয়াকে দেখে। প্রকৃতি আর নাদিয়া দুজনকেই আজ অদ্ভুত রকমের সুন্দর লাগছে উদয়ের কাছে। দুজনকে ছুঁয়ে দেখার বাসনা যাচ্ছে, দুজনের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে আজ। দুজনের খাওয়াই একসাথে শেষ হয়। হাত ধুয়ে উদয়ের ঠোঁটে লেগে থাকা তেল ঝোল মুছে দেয়। টিস্যু বক্স তো রুমেই রয়েছে, পাশেই টাওয়াল মেলে দেওয়া। টাওয়াল নেওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ায় নাদিয়া। উদয় নাদিয়ার ওড়না টেনে ধরে নিজের ঠোঁট মুছে অন্যদিকে ঘুরে বসে। নাদিয়া উদয়ের দিকে তাকিয়ে প্লেট বাটি গুছিয়ে নিয়ে ব্যালকনি থেকে চলে যায়। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার যাওয়া দেখে আবারও সোজা হয়ে বসে ভাবতে থাকে অনেক কিছু। একজন স্ত্রীর চাহিদা, হাজবেন্ডের কেয়ার, যত্ন, ভালোবাসা আরও কত কিছু থাকে, কোনো কিছুই দিতে পারছে না উদয়। আদৌ কোনোদিন পারবে কিনা জানা নেই। সবসময় হয়তো নাদিয়াকে করে যেতে হবে উদয়ের জন্য। নাদিয়ার অসুস্থতায় উদয় কিছুই করতে পারবে না, বসে বসে দেখা ছাড়া করার মতো কিছুই থাকবে না ওর কাছে। এভাবে কতদিন তলিয়ে যায় নিজের ভাবনায়। নাদিয়া রুমে ফিরে আসে, উদয় তখন ব্যালকনিতেই বসে আছে। নাদিয়া উদয়ের পাশে এসে দাঁড়ায়। ওষুধ খেতে হবে না, এখানে নিয়ে আসবো? না, রুমে গিয়ে খাবো। নাদিয়া আর কিছু বলে না। টেবিলের উপর থেকে পানির জগ গ্লাস হাতে তুলে নেয়। উদয়ের আগে আগে রুমে প্রবেশ করে, জগ থেকে গ্লাসে পানি ঢেলে দেয় নাদিয়া। মেডিসিনের বক্স থেকে উদয়ের জন্য মেডিসিন বের করে দেয়। উদয় নিজের হাতে মেডিসিন খায়, তারপর বেড থেকে ফোন নিয়ে দেখতে থাকে। নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে যায়, মাথা থেকে ওড়না নামিয়ে খোপা করা চুল মুক্ত করে দেয়। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশ নিয়ে চুল ব্রাশ করতে শুরু করে। উদয় ফোন থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ফোনটা বেডের উপর রেখে নিজের চুলে হাত বোলায়। ওর চুলও ব্রাশ করা হয়নি। হুইল চেয়ার নিয়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। নাদিয়া তখন চুল ব্রাশ করা শেষ হয়ে গেছে। হেয়ার ব্রাশটা দাও তো। হঠাৎ পেছন থেকে উদয়ের গম্ভীর স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে নাদিয়া। পেছনে ধাক্কা খায় উদয়ের হুইল চেয়ারের সাথে, ব্যালেন্স হারিয়ে সোজা পড়ে উদয়ের কোলে। উদয়ের নাকের সাথে নাদিয়ার মাথা গুতা খায়। উদয় চিৎকার করে বলে ওঠে। ওর মেয়েরে মেরে ফেলবে নাকি? নাদিয়া আহাম্মক বনে যায়, কি হলো বুঝতেই পারল না। উদয় এসে একদম নাদিয়ার পেছনে থেমেছে। নাদিয়া অন্যমনস্ক হয়েছিল, তার উপর আবার উদয়ের হঠাৎ গম্ভীর স্বর শুনে চমকে উঠেছে। বেচারা ঠ্যাং দুটো বোধহয় গেল। দুনিয়ায় জায়গার উপর পড়ছে, নিজের হাতের মধ্যে শরীরটা নিয়ে আমার পাটকাঠির মধ্যে শরীরের উপরে পড়তে বলো। নাদিয়া অবাক হয়ে নিজের দিকে তাকায়। ওর শরীর হাতির মতো আর উদয়ের শরীর পাটকাঠির মতো। উদয়ের হাত টেনে লম্বা করে ধরে তারপর নিজের হাত উদয়ের হাতের পাশে ধরে। আমি হাতের মতো? অবশ্যই। নিজের হাত আর আমার হাত দেখেছেন? আপনার হাতের অর্ধেক আমার হাত। ছেলে মানুষ আমি, এটুকু হাত না হলে ছেলেদের কাতায় পড়বো না। তেমনি আমার হাতই মনে হয় আপনার। যেভাবে কোলের উপর বসেছ তাতে তাই মনে হচ্ছে। পা দুটো বোধ হয় পচে গেছে, এমনিতেই ডান পা ল্যাংরা, এখন মনে হয় বাম পাটাও গেল। আমরা তো সুন্দর নাকটা বোধ হয় বোঝা হয়ে গেছে। বলে নিজের নাকে হাত দেয়। উঠবে তাই আজকের দিন কোলে কাটানোর চিন্তা করছো? নাদিয়া উদয়ের কোল থেকে উঠে দাঁড়ায়। আপনি আমার পেছনে এসে কেন দাঁড়িয়েছেন? ভুল বললে, আমি দাঁড়াইনি, বসে আছে। ওই একই হলো, পেছনে কেন বসেছেন? তো কোথায় বসবো? ডান পাশে তো টুল রেখে দিয়েছ, আর বাম পাশে বসার মতো জায়গা আছে? তো বলে ভূতের মতো আচমকা কথা বলে আমার চমকে দেবেন আপনি? এখন আবার আমার দোষ ধরছেন? কে? আমি ভূত? আমি ভূতের মতো আচমকা কথা বলেছে? হ্যাঁ। তুমি কোন কল্পনার সাগরে ডুবেছিলে? আমি যে ওখান থেকে এখানে আসলাম তুমি বুঝতে পারলে না কেন? আর আমাকে বলো ভূত? বচ্চাত মেয়ে একটা। নাদিয়া তর্ক না বাড়িয়ে উদয়ের দিকে ঘুরে দাঁড়ালো। চুলগুলো হাত খোপা করে হেয়ার ব্রাশ বাড়িয়ে দেয় উদয়ের দিকে। উদয় ব্রাশ হাতে নিয়ে বলে। যাও কফি নিয়ে আসো। নাদিয়া রুম থেকে বেরিয়ে যায় কফি নিয়ে আসার জন্য। উদয় নিজেকে আয়নায় দেখে, নাকটা লাল হয়ে গেছে। নাকে আবার হাত বুলায়, তারপর চুলগুলো ব্রাশ করে নেয়। এশার নামাজ আদায় করে নেয় দুজন একসাথে। তারপর খাবার এনে উদয়কে খাইয়ে নিজেও খায়, মেডিসিন খাওয়ায়। কিছু সময় বসে থাকার পর উদয়কে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্যে। রুমে এসে বেড ঠিকঠাক করে নেয় শোয়ার জন্য। ওয়াশরুম থেকে উদয়ের ডাক শুনে ওকে নিয়ে আসে। উদয়কে বেডে বসিয়ে রেখে খালি প্লেট বাটি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিচে রেখে আসার জন্য। উদয় লম্বা হয়ে শুয়ে পড়ে। কয়েকদিন ধরে অফিসের কাজের চাপ নেই খুব একটা, আজ কাজ ছিল, সেটুকু বিকেলেই কমপ্লিট করে রেখেছে। এখন শুধু শুধু শুয়ে থাকলেও ঘুম আসবে না, তাই ফোনটা নিয়ে মুভি দেখতে শুরু করে। কয়েক মিনিট পরে নাদিয়া রুমে ফিরে আসে, ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে মুখে ক্রিম লাগায়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে। বেডের দিকে তাকিয়ে দেখে উদয় মনোযোগ দিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। নাদিয়া লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর উদয়ের পাশে 2 হাত দূরত্ব রেখে শুয়ে পড়ে। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ফোনের স্ক্রিনে তাকায়। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। উদয় আবার নাদিয়ার দিকে তাকায়। ঘুমিয়ে পড়েছ? নাদিয়া সারা শব্দ করে না। উদয় আবার ডাকে। নাদিয়া? নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়, প্রায় ঘুমিয়েই পড়েছিল। কিছু লাগবে? একটু এদিকে আসো তো।
কেন? আসতে বলেছে আসো, একটা জিনিস দেখাবো। নাদিয়া একটু এগিয়ে আসে। আরে একটু আসো না, নাহলে ভালোভাবে দেখতে পারবে না। নাদিয়া আর একটু চেপে আসে উদয়ের কাছে। উদয় কটমট করে তাকায়। হাতের ফোনটা পাশে রেখে নাদিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। দুজনের মাঝে একটু দূরত্ব নেই। তারপর পাশ থেকে আবারও ফোনটা হাতে তুলে নেয়। তারপর নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, দেখো কত সুন্দর একটা মুভি, আমি দেখবো না, আপনি দেখুন। মনোযোগ দিয়ে দেখবে, চোখে দিক ওদিক সরলে খবর আছে। নাদিয়া বিরক্ত হয়। মুভি দেখানোর জন্য ওর কাঁচা ঘুম ভাঙিয়ে দিল বদলোক একটা। নাদিয়া কাত হয়ে শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। হরর মুভি। নাদিয়ার কেমন ভয় লাগছে। এই ভূতের মুভি নাকি কত সুন্দর মুভি। উদয় ফোন মুখের কাছে এগিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে হঠাৎই ফোনের স্ক্রিনে ভয়ঙ্কর চেহারার একটা ভূত চলে আসে। ভূতটা এমন চিৎকার করে ওঠে যে নাদিয়া নিজেই ভয় পেয়ে ভূতের সাথে সাথে চিৎকার করে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরে উদয়কে। উদয়ের হাত থেকে ফোন পড়ে যায় পাশে। উদয় পরপর দুবার ভয় পেল। প্রথমবার ভূতটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারপরে মাথায় শয়তানি বুদ্ধি চাপে ও নিজে যখন ভয় পেয়েছে, নাদিয়া তো তাহলে ভয় পাবেই শিওর। তারপর নাদিয়াকে ডেকে তুলে জোর করে সিনটুকু দেখালো। আর এবার নাদিয়া চিৎকার শুনে ভয় পেয়ে গেছে। নাদিয়া, নাদিয়া কিছুই বলে না। ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল নাকি? নাদিয়া, নাদিয়া, নাদিয়া মুখ তুলে তাকায়। ভয় পেয়েছ? এটা কেমন প্রশ্ন? ভয় না পেলে এত জোরে চিৎকার করতো নাকি? আর ওকে জড়িয়ে ধরতো নাকি? ভয়ে নাদিয়া ঠোঁট জোড়া তিতির করে কাঁপছে। হার্টবিটের শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছে উদয়। কাঁপা কাঁপা গলায় বলে, এই ভূত দেখানোর জন্য আপনি আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেন। তুমি যে এত ভীতু আমি কি জানতাম নাকি? সামান্য জোকারের মতো ভূত দেখে কিভাবে কেউ চিৎকার করে? ভূত থেকে ভয় না পেলেও তোমার চিৎকারে ঠিকই হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। একটুর জন্য বেঁচে গেছে। উদয় মুখে যাই বলুক ভূত দেখেই প্রথমে ভয় পেয়েছিল। এর আগে কত শত হরর মুভি দেখেছে, এরকম ভয় পায়নি কখনো। আজকের মুভির ভূতটা একটু বেশিই ভয়ঙ্কর ছিল। ছাড়ো আমাকে, পানি খাও, ভয় কমবে। উদয়ের কথা শুনে ওকে ছেড়ে দেয় নাদিয়া। উদয় শোয়া থেকে উঠে বসে ফোন বন্ধ করে রেখে গ্লাসে পানি ঢেলে নাদিয়ার দিকে বাড়িয়ে দেয়। নাদিয়া শোয়া থেকে উঠে বসে, হাত দুটো থরথর করে কাঁপছে। গ্লাসটা কাঁপতে থাকা হাত দিয়ে শক্ত করে ধরে। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয় এক চুমুকে। খালি গ্লাস উদয়ের হাতে দিয়ে শুয়ে পড়ে আবার। আজকের মতো ভয় বোধ হয় এই জন্মে আর পায়নি নাদিয়া। উদয় নিজেও পানি খেয়ে শুয়ে পড়ে। দুজনের মধ্যে এক হাত দূরত্ব। নাদিয়া উদয়ের দিকে মুখ করে শুয়ে আছে চোখ বন্ধ করে। আজকে আর অন্য কাত হওয়ার মতো সাহস নাদিয়ার নেই। উদয় ভয়ঙ্কর স্বরে নাদিয়ার নাম ধরে ডাকে। নাদিয়া ভয়ে আবারও চিৎকার করে উঠে লেপ্টে যায় উদয়ের বুকে। আমার কি হলো? চিৎকার করছো কেন? ভূত চলে এসেছে। কোথায়? আছে এখানেই। ছাড়ো আমাকে। না, ভূত মেরে ফেলবে আমায়। ভূত বলতে কিছুই নেই। আছে। উদয় আর কিছু বলে না। আজকের মতো ভয় দেখানো শেষ। আবার আগামীকাল দেখানো যাবে। এখন আবার চিৎকার করলে বাড়ির সবাই উঠে চলে আসবে। উদয় বাম হাত আর পা নাদিয়ার উপর তুলে দেয়। তারপর চোখ বন্ধ করে নেয়। নাদিয়ার ভয় কমে আসতে শুনতে পায় কারো দ্রুত গতিতে ছুটে চলা হার্টবিটের শব্দ। অস্বাভাবিকভাবে শব্দ তুলছে হার্ট। নাদিয়ার দ্রুত গতিতে ছুটে চলা হার্ট এখন আরও দ্রুত গতিতে বিট করতে শুরু করে। একে অপরের হৃদস্পন্দন স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। তবে কেউ কাউকে ছাড়ে না, আগের মতোই থাকে। নাদিয়ার আলাদা এক অপরিচিত অনুভূতি হতে শুরু করে। এই অনুভূতির সাথে আগে সাক্ষাৎ হয়নি নাদিয়ার। আজকে এই প্রথম। অপরিচিত অনুভূতি হলেও অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। ইচ্ছে করছে এভাবেই থাকতে। উদয় শরীরের পারফিউম আর পুরুষালী ঘ্রাণ অন্য দুনিয়ায় ভাসাচ্ছে নাদিয়াকে। নাদিয়া যখন ওর অপরিচিত অনুভূতি বুঝতে পারে তখন ওর দ্রুত গতিতে ছুটে চলা হৃদস্পন্দন থমকে যায়। চোখ খুলে তাকায়, তবে দেখতে পারে না কিছুই। চোখের সামনে উদয় শক্তপোক্ত বুক। শরীরে খেলে যায় অদ্ভুত এক শিহরণ। সারা অঙ্গে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। কেঁপে উঠে নাদিয়া চোখ বন্ধ করে নেয় আবার। উদয়েরও কি এমন একই অনুভূতি হচ্ছে? নাদিয়া উদয়ের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট শুরু করে। বিরক্ত হয় উদয়। দিল ওর স্বপ্নের 12টা বাজিয়ে বজ্জাত মেয়ে একটা। দাঁতে দাঁত চেপে বলে, চুপ করে শুয়ে থাকবে নাকি? ছাড়ুন আমায়। মামা বাড়ির আবদার, একবার যাবে আবার আসবে। চুপচাপ শুয়ে থাকো, নয়তো চেপে ভর্তা বানিয়ে ফেলবো। নাদিয়া চুপচাপ শুয়ে থাকে। হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটতে শুরু করে আবার। যথাসম্ভব চেষ্টা করে নিজেকে শান্ত করার। বড় বড় করে শ্বাস নেয়। উদয় ও নাদিয়ার ব্যতিক্রম নয়। ওরও একই রকম অনুভূতি হচ্ছে। তবে এর আগেও একবার এরকম অনুভূতি সাক্ষী হয়েছিল উদয়। ওর কাছে পরিচিত এই অনুভূতি। উদয় জানে এই অনুভূতির মানে। মনে নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠছে ধীরে ধীরে। তবে নিজেকে শান্ত রাখে উদয়। অনুভূতিদের ধামাচাপা দেয় লম্বা লম্বা শ্বাসে। রাত বেড়েছে, ঘুমাতে হবে। দুজনেই চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করে। নাদিয়া চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখে। মাথাটা একটু উপরে তুলে ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকায়। সূর্যের আলো এসে পড়েছে সাদা থাই গ্লাসের উপর। সকাল হয়ে গেছে। আজকাল ফজরের নামাজ আদায় করা হলো না। এক ঘুমে রাত পার।
রাতে ঘুমও ভালো হয়েছে আজ। উদয়ের ভারী হাত পা এখনো নাদিয়ার উপর তুলে দেওয়া। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকায়। নাদিয়া একটু নিচের দিকে তাকায়, ভালোভাবে দেখতে পারছে না উদয়ের মুখ। উদয় ঘাড়ের দিকে চোখ যায়, ফর্সা ঘাড় বেরিয়ে রয়েছে, একটা তিলও আছে। নাদিয়া চোখ সরিয়ে নেয়। উদয়ের হাত সরিয়ে দেয়, উপর থেকে উঠে বসতে যাবে তার আগে উদয় নড়ে চড়ে আবারও নিজের হাত তুলে দেয় নাদিয়ার উপর। নাদিয়া আবার উদয়ের হাত সরিয়ে দেয়, উদয়ের বুকে ধাক্কা দিয়ে একটু সরিয়ে দেয়। তারপর শোয়া থেকে উঠে বসে, পায়ের উপর থেকে উদয়ের পা সরিয়ে দেয় আস্তে করে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নেয়। বেড থেকে নামার পর তাকায় উদয়ের দিকে। চুলগুলো এলোমেলো হয়ে কপালময় ছড়িয়ে রয়েছে, হালকা গোলাপি ঠোঁট, ফর্সা চেহারা। ঘুমন্ত উদয়কে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। এই পুরুষ মানুষটা যদি স্বাভাবিক থাকতো তাহলে বোধহয় জীবনেও নাদিয়ার ব্যক্তিগত পুরুষ হতো না। এই পুরুষের বুকে আজ নাদিয়ার পরিবর্তে অন্য কোনো নারী ঘুমিয়ে থাকতো। তবে ভাগ্যই এসব কিছু। উদয়ের আর নাদিয়ার ভাগ্য আগে থেকেই জুড়ে দেওয়া হয়েছিল, তাই তো উদয় অন্য একজনের বাগদত্তা হওয়া সত্ত্বেও ওদের বিয়েটা হয়নি। ঘুরে ফিরে 1.5 বছর পর নাদিয়ার সাথেই বিয়েটা হয়েছে। নাদিয়া উদয়ের দিক থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে উদয় এখনো ঘুমিয়ে আছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে চুল ব্রাশ করে নেয়। তারপর এগিয়ে যায় বেডের কাছে। উদয়ের পাশে দাঁড়িয়ে উদয়কে ডাকে। বেলা হয়ে যাচ্ছে, উদয়ের ফিজিওথেরাপি মেসেজ করতে হবে। কয়েকবার ডাকার পর উদয় চোখ খুলে তাকায়। বন্ধ বন্ধ চোখে তাকায় নাদিয়ার দিকে। ঘুম জড়ানো গলায় বলে, কি হয়েছে? ডাকছো কেন? উঠুন, 6:30 বেজে গেছে। আর একটু ঘুমাই। আপনার মেসেজ ব্যায়াম করতে হবে তো। একবার না করলে কিছু হবে না। বিশ্রাম না করে ঘুমোতে দাও। নাদিয়ার খেয়াল হয় প্রহর বলেছিল একবেলাও বাদ দেওয়া যাবে না। দুপুরে ঘুমিয়ে নেবেন আবার, এখন উঠুন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় উদয়। রাতে ঘুমিয়েছে অনেক লেট করে, এখন ঘুম ছাড়ছে না। নাদিয়া টানাটানি জোড়াজড়িতে উঠে বসে, চোখ কচলে নিয়ে ঝিম ধরে বসে রইল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখ পুরোপুরি খুলে তাকায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, মেসেজ, ফিজিওথেরাপি সব করায়। এখন শাওয়ার নেওয়ার পালা। নাদিয়া উদয়কে না ধরে দূরে দাঁড়িয়ে থাকে। ওখানে দাঁড়িয়েছো কেন? ধরো আমাকে। নাদিয়া বলে না কিছু। উদয় দাঁতে দাঁত চেপে বলে, শাওয়ার নেবো আমি। আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। উদয় চোখ ছোট ছোট করে তাকায়। প্রহরকে কেন রাখতে হবে? আপনার গোসল করতে ভাইয়া হেল্প করবে। উদয় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এতগুলো দিন ধরে তো নাদিয়াই করছে সব, আজকে তাহলে প্রহরকে কেন ডাকবে? একটু পরেই সকালের ঘটনা স্মরণ হয়, এর জন্য আজকে প্রহরকে ডাকতে চাইছে। তাহলে উদয় নাদিয়াকে আশ্বাস দিয়ে বলে, আজকে ভেজাবো না, চলো। নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। সত্যি বলছি, কিচ্ছু করবো না আজ। সত্যি বলছেন তো? আমি মিথ্যে বলি না। ধরো এখন। যদি ভিজিয়ে দেন? তাহলে তুমি আমাকে ভেজিয়ে দিও। এটা আবার কেমন কথা? ওকে তো এমনিতেই ভেজাবে, না ভেজালে গোসল করাবে কিভাবে? নাদিয়া ডোরের দিকে এগিয়ে যায়। আমি শয়তান মেয়ে, কোথায় যাচ্ছ? ভাইয়াকে ডেকে নিয়ে আসতে। দাঁত কিরমির করে বলে, প্রহর আসলে গোসল করবো না আমি। আর এখন ওর অফিসের সময় হয়ে গেছে প্রায়। নিজে তৈরি হবে, খাবে নাকি আমাকে গোসল করাবে? বেলা কত হয়েছে দেখেছো? নাদিয়া দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। আমার খিদে পেয়েছে কিন্তু। ভেজাবেন না কিন্তু। হ্যাঁ, ভেজাবো না। আসো এখন। খেয়ে দিয়ে কাজ নেই। প্রত্যেকদিন আরেকজনকে গোসল করতে যাব। নিজের গোসল নিজে করতে পারি না। উদয় শাওয়ার নেওয়া শেষ হলে রুমে এনে বসায় বেডে। চুলগুলো ব্রাশ করে দিয়ে খাবার নিয়ে আসার জন্য রুম থেকে বেরিয়ে যায়। উদয় নিজের হাত পায়ের দিকে তাকিয়ে থাকে। আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। ডান হাত আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসেছে। খুব শীঘ্রই ডক্টরের কাছে যেতে হবে। আবার রুমে প্রবেশ ঘটে প্রহরের। একদম অফিসের জন্য তৈরি হয়ে এসেছে, গিয়ে দাঁড়ায় ভাইয়ের পাশে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। রাতে মনে হয় তোমাদের রুম থেকে চিৎকারের শব্দ শুনেছিলাম। কারোর কিছু হয়েছিল? নাদিয়া ভয় পেয়েছিল। কি দেখে? হরর মুভি। হরর মুভি দেখে ওইভাবে চিৎকার করেছি? আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। উনি বলল জার্মানিতে তোমার উন্নতর চিকিৎসার কথা। ওখানকার চিকিৎসায় তোমার 80% সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে তোমার। ভাগ্য ভালো থাকলে 100% সুস্থ হলেও হতে পারো। এইসব করে কেন শুধু শুধু টাকা নষ্ট করবে? আর কোনো কিছুতে কিছু হবে না। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কে বলেছে কিছু হবে না? এই কদিনে তো অনেকটাই ইমপ্রুভ হয়েছ, আরও হবে ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে জার্মানির সকল পেপার রেডি করব। ড্যাডের সাথে কথা হয়েছে আমার গত রাতে। ওদের কথার মাঝে নাদিয়া প্রবেশ করে খাবার হাতে। প্রহর নাদিয়ার দিকে তাকে আবারও ভাইয়ের দিকে তাকায়। তোমার আমার পাসপোর্ট আছে, ভাবির তো নেই। কয়েকদিনের মধ্যে ভাবির পাসপোর্ট বানাতে দেবো। উদয় প্রশ্নবোধক চাহনিতে তাকালে প্রহর বলে, জার্মানি? তুমি, আমি আর ভাবি যাবে? প্রহরের কথা শুনে ওর দিকে তাকালো নাদিয়া। আমি আসছি এখন। অফিস থেকে ফিরে এসে এই ব্যাপারে কথা হবে।
আবার ডক্টরের সাথেও কথা বলতে হবে। আচ্ছা, যাও। প্রহর রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া প্রহরের যাওয়ার পথে তাকে আবার উদয়ের দিকে তাকায়। কোথায় যাওয়ার কথা বলল প্রহর? স্পষ্টভাবে শুনতে পায়নি নাদিয়া। মনে প্রশ্ন উকি দিলেও কিছু বলল না। খাবারের প্লেট হাতে নিয়ে বেডে উঠে বসে। আরও বেশ কয়েকদিন পেরিয়ে যায়। উদয়ের মধ্যে যেন সে আগের চঞ্চল ছটফটে উদয় একটু একটু করে ফিরে আসছে। হাসি খুশি ভাবে না থাকলেও খিটখিটে স্বভাব অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে খুব একটা কথা না বললেও এখন বলে। বাড়ির সকলের সাথেও এখন একটু সময় কাটায়। সন্ধ্যার পর থেকে এসার আগ মুহূর্ত পর্যন্ত ড্রয়িং রুমে বসে থাকে। সকলের সাথে কম বেশি কথা বলে, যদিও গম্ভীর মুখেই কথা বলে বসে থাকে। তারপরেও কথা বলে তো, একটু সময় কাটায় তো, এই তো অনেক। আগে তো মনের ভুলেও কারোর সাথে প্রয়োজনের তুলনায় কথাও বলতো না, কারো উপস্থিতি পছন্দ করতো না, একা থাকতে পছন্দ করতো। একা একা চুপচাপ থাকাই ছিল উদয়ের প্রধান কাজ। রুষা এখন মনের ভুলেও নাদিয়ার দিকে চোখ তুলে তাকায় না। বড় ভাইয়ের এক চর খেয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। ভাইয়ের কথার অবাধ্য হয় না। বাড়ি থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাড়ি। আদরের বোনের গায়ে যখন হাত তুলতে পেরেছে, তাহলে গ্রামের ভ্যান চালক, রিক্সা চালকের সাথে বিয়েও দিতে পারবে। এই ভাই আরও ভাইয়ের কথার অবাধ্য হয় না, হওয়ার সাহসী হয় না। উদয় যতক্ষণ ড্রয়িং রুমে সোফায় বসে থাকে ততক্ষণ চুপচাপ এক কোণায় বসে থাকে, নয়তো বই নিয়ে স্টাডি টেবিলে। জন্মের শিক্ষা হয়ে গেছে এক চরে। উদয়কে কফি দিয়ে ড্রয়িং রুমে এসে বসে নাদিয়ার শাশুড়ি আর চাচি শাশুড়ি মায়ের পাশে। উদয়ের বাবাও এখন নাদিয়ার উপর বেশ খুশি। উনি ভাবতেই পারেনি নাদিয়া এত দ্রুত উদয়কে পরিবর্তন করতে পারবে। অন্য সকলের মতো নাদিয়াও যদি উদয়ের রাগারাগি ধমকাধমকি শুনিয়ে পিছিয়ে যেত, ওর রাগারাগি সহ্য করে দাঁড়িয়ে না থাকতো, হাজার অপমানের পরেও বারবার উদয়ের কাছে ফিরে না যেত, তাহলে উদয় কোনোদিনও পরিবর্তন হতো না। সেই আগের খিটখিটে বদমেজাজি উদয় হয়েই থেকে যেত। অনেকটা সময় ধরে তিনজনের কথা হয়। হঠাৎ উপর থেকে ভেসে আসে উদয়ের গলার স্বর। সাধারণত এভাবে কখনোই কাউকে ডাকে না উদয়, যাকে প্রয়োজন তাকে ফোন করে ডাকে। গলা ছেড়ে নাদিয়ার নাম ধরে ননস্টপ ডাকছে। নাদিয়া মুখ কাচুমাচু করে দুই শাশুড়ি মায়ের দিকে তাকায়। এভাবে কেউ ডাকে? কি ভাবছে শাশুড়ি মায়েরা? দুজনে ঠোঁট চেপে হাসে। উম্মেহানি চৌধুরী নাদিয়াকে সোফা থেকে তুলে দিতে দিতে বলে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।